হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজকে উঠেছি একটু সকাল সকাল, মিনিমাম 5:20 মতো বাজবে, ওইরকম টাইমে উঠেছিলাম। কারণ সবার প্রথম বড় দুটো কাজ সেরে নিয়েছি, এই কাচাকুচিটা আর আমার সকালে ভয়েস ওভারের কাজটা। ঘড়ির কাঁটায় ওই 8:10-15 মতো বাজবে। ওইদিকে আমি ভাত চাপিয়ে দিয়ে চলে এসেছি, এইদিকে তিলগুলো পেনাতে করেছি। মা এই সবে মাত্র তিলগুলি ছুললো। আজকে বাড়িতে সেরকম কোনো সবজি নেই, শুধুমাত্র পটল রয়েছে, তো পটলে সোয়াবিন আলু তরকারি করব ভাবলাম। আর এই যে তিলে আর খাড়াতে তিল খাড়া করব ভাবলাম, তো সেই কারণে মাকে বললাম দুটি মতো তিল ছুলে দাও। তো মা ওইদিকে ছুলে দিল আর আমি এদিকে পেনিয়ে নিলাম। এই তিলগুলি না পেনিয়ে নিলে না বালিগুলি মুখে লাগে, খেতে খুব একটা ভালো লাগে না। আর আজকে দিদি ভাই আরে যাচ্ছে আমাদের বড় পিসিমাদের বাড়ি। বড় পিসিমার নাতির আজকে জন্মদিন রয়েছে, বেশ বড় করে জন্মদিন করছে, তো সেই কারণে সকলে মিলেই যাচ্ছে। বড়দি ভাইও গেছে, এই দিদি ভাইও গেছে, দাদা ভাই সকলেই যাচ্ছে। আমাদেরকেও যাওয়ার জন্য অনেকবারই জোর করছিল, তবে যেহেতু সোনামায়ের বাবার শরীরটা খারাপ, তো সেই কারণে আমরা আর যেতে পারলাম না। এদিকে আমি পেঁয়াজ আদা রসুন সবই ছুলে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠেই। সোনামা আজকে একটু দেরি করেই উঠেছিল, তো সব কিছু করে রেখেছিলাম বলে না আমার বেশ তাড়াতাড়ি বাগানো হয়ে গেল। তো যাই হোক, এইদিকে আমার বাটাবুটি সব কিছু হয়ে গিয়েছে। এরপরে না হয় জায়গা মতো মিক্সিটা রেখে দিই। আর ওইদিকে ভাতটাও হয়ে গিয়েছিল, ভাতটা নামিয়ে এই মুহূর্তে আমি সবজিটা বসিয়ে দিচ্ছি। সবজি বলতে প্রথমে তিলে খাড়াটাই বসিয়ে দেবো, তারপরে শেষে না হয় ওই পটল আলুটা বসাবো, কারণ আমি আলুটা সেদ্ধ করতে দিতেই ভুলে গিয়েছিলাম। এই সবে মাত্র সেদ্ধ করতে দিলাম আলুটা, ততক্ষণকে এই তিলে খাড়াটা হয়ে যাক। অল্প পরিমাণে 5 ফোড়ন আর বেশি করে একটু লঙ্কার ফোড়ন, যাতে একটু নুন ঝালটা হয়। তারপরে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে পরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে সেদ্ধ হয়। ওই খাড়াগুলি কেমন পরিমাণ সেই রকম দেখে জলটা দিতে হবে। খাড়াগুলি যদি একটু বুড়ো হয় তাহলে একটু বেশি জল দিতে হবে, আর খাড়াগুলি যদি কচি হয় তাহলে একটু কম জল দিতে হবে। আমাদের এই খাড়াগুলি একটু কচি ছিল, তো সেই কারণে আমি একটু কম জলই দিয়েছিলাম। তো দেখলাম যে ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছিল, তারপরে তিলটা দিয়ে এরপরে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই আমাদের কিন্তু তিলের খাড়া রেডি। আর আমি কিন্তু অল্প পরিমাণে মিষ্টিও ইউজ করেছিলাম। এই যে কোনো তিলের জিনিসে ভাজা ভাজা করলে কিন্তু অল্প পরিমাণে মিষ্টিটাও বেশ ভালো লাগে। তো যাই হোক, এই যে আমার একদম তিল খাড়া পুরো রেডি হয়ে গিয়েছে। এরপরে জায়গাতে আমি নামিয়েও নিচ্ছি। এদিকে আমি সোনামাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম, তারপরে এসে পরে এই পটল আলু তরকারিটা বসাবো। পটল আলু তরকারির মধ্যে দুটি মতো সোয়াবিনও দেবো, তো ওইদিকে ভিজিয়ে রেখেছি, এখন পর্যন্ত কাটা হয়নি। এই পটলটা ভাজতে দিয়ে দিই, তারপরে না হয় আমি সোয়াবিনটা কেটে নেবো। একদিকে আমার পটল ভাজাও হবে আর একদিকে সোয়াবিন কাটাও হবে। সোয়াবিনগুলো বুটিনি করেই কাটছিলাম বটে, তবে আজকে সোয়াবিনগুলো বেশ নরমই রয়েছে। অন্যদিন মানে বুটিনে কাটার মতো থাকে, তবে আজকে মনে হচ্ছে হাতে করে কাটলেই হয়ে যাবে। তো যাই হোক, ওইদিকে পটলটাও খড়ে যাচ্ছিলো, তো সেই কারণে পটলটা একবার মতো নেড়ে দিলাম। তো আর ভাবছি বুটিনে কাটবো না, বুটিনটা রেখে দিয়ে চলে আসি, এরপরে হাতেতেই কেটে নেবো। কারণ বুটিনে একটু বেশিই টাইম লাগছিলো, এই নরম সোয়াবিনগুলো হাতেতে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এইদিকে পটলটাও বেশ ভাজা হয়ে এসেছে ভালো মতো। এই পটলটার সাথে একেবারে সোয়াবিনগুলো দিয়ে দেবো, সোয়াবিনগুলোও বেশ ভালো মতো ভেজে নেবো। এই মুহূর্তে আমার পটল সোয়াবিন দুটোই বেশ ভালো মতন ভাজা হয়ে গিয়েছে খড়া খড়া করে। এরপরে নামিয়ে দেবো, তারপরে না হয় পটল আলু তরকারিটা চাপিয়ে দেবো। তখন মিক্সিতে সব কিছু পেস্ট করে রেখে দিয়েছিলাম, তারপরে তেলের মধ্যে অল্প পরিমাণে ফোড়ন দিয়ে ওই মশলাটা ভালো করে কষানোর পরে আলুটাও ম্যাশ করে রেখে দিয়েছিলাম। প্রত্যেকটা আলু ম্যাশ করিনি, একটা দুটো গোটা রেখেছিলাম, তবে কষাতে কষাতে সব আলুগুলোই যেন একেবারে ম্যাশ হয়ে গেল। তারপরে ওই সোয়াবিন আর পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো, তারপরে ফুটে গেলেই আমি এই সোয়াবিন আলু তরকারিটা নামিয়ে দেবো। একা হাতেই সংসারের সব কাজ আমাকে নিজেকেই করতে হলো, যেহেতু দিদি ভাই নেই। আর মাও একবার মতো মাঠ গিয়েছে, আর আজকে মায়ের মঙ্গলবার রয়েছে। মা মঙ্গলবারে মুড়ি বা ভাত কোনো কিছুই খায় না, হয় ডালিয়া খায় বা এই লুচি বা রুটি কিছু একটা খেয়ে থাকে। তবে ডালিয়া আনতে পাঠিয়েছিলাম, ডালিয়া দোকানে পাইনি, তো সেই কারণে ভাবলাম কটা মতো রুটি করে দিই আর অল্প মতো আলু ভাজা করে দেবো। ভেবেছিলাম সুজি করব, তবে সুজিও নেই বাড়িতে, তো সেই কারণে আর সুজি করলাম না, অল্প মতো আলু ভাজাই করে দিচ্ছি মায়ের মতন। আমি রান্না কমপ্লিট করে রান্নার শাল বাগিয়ে পরে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, তাহলে সোনামাকে স্নান করিয়ে করতে পাবো। তো সোনামাকে স্নান করিয়ে সোনামায়ের পাপার কাছে দিয়ে এলাম। এইদিকে আমি আলু ভাজাটাও একদিকে বসিয়ে দিচ্ছি। আমি রুটি লেচিগুলিও পাকিয়ে রেখেছি। তো তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে আর লঙ্কার ফোড়ন দিয়েছিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। তো আমার মনে হচ্ছিল যে তেলটা একটু বেশি পরিমাণে হয়ে গিয়েছে, একটু কম দিলেই ভালো হতো। তো অল্প মতো নুন দিয়ে ঢাকা চাপা দিলাম। এখন হলুদটা দেবো না, একটু আধ সেদ্ধ হোক, তারপরে হলুদটা দিয়ে পরে না হয় তারপরে ভালো করে ভাজা ভাজা করে নামাবো। তো যাই হোক, ওইদিকে ততক্ষণকে আলু ভাজাটা হোক, এদিকে আমি ততক্ষণকে রুটিগুলো বেলে নিই। 5টা মাত্র ডেলি হয়েছে, আমি খুব বেশি ময়দা ভিজোইনি, তো এই 5টা রুটি প্রথমে বেলে নেবো, তারপরে না হয় আমি সেঁকে নেবো। যাই হোক, ওইদিকে আমার বেলা হয়ে গিয়েছে, ততক্ষণকে ভাবলাম আলু ভাজাটা আর একবার নাড়িয়ে নিই, তারপরে না হয় অল্প পরিমাণে হলুদটাও দিয়ে দিই। তার
তাছাড়া তলাতে বসে বসে যাবে। আর হলুদ দিয়ে এখন না দিলে যদি আবার একটু পর দিই তাহলে তখন কাঁচা কাঁচা হলুদের গন্ধ উঠবে। তো সেই কারণে আমি হলুদটা দিয়ে দিলাম। ওইদিকে না হয় আলু ভাজাটা একেবারে লো ফ্লেমে ফেলে দিয়েছি যাতে না তলাতে খড়ে যায়। আর এদিকে আমি রুটিগুলো এরপরে একে একে সেঁকে নেবো। আমি রুটি খুব একটা বেশ ভালো মতো সেঁকতে পারি না, যেহেতু আমাদের দিদিভাই বেশি রুটি সেঁকে থাকে। তো সেই কারণে একটু কনফিউজ হচ্ছিলাম যে পারবো কি পারবো না। আর আমাদের গ্যাসের ফ্লেমটাও অনেকটাই কম, জানেন তো, এই রুটি সেঁকা খুব একটা বেশ ভালো মতন করা যায় না। তো সেই কারণে একটু বেশি টেনশন হচ্ছিলো। গ্যাসে এতটাই লো ফ্লেম, আমার তো কোনো কিছু গ্যাসে করতেই ইচ্ছা করে না। তবে আজকে যেহেতু একাতে সেই কারণে গ্যাসেতেই করছি। তাছাড়া আমি আর দিদিভাই থাকলে যদি দুটো রুটি হয় তাও মনে হয় আমরা উনুনেই করে থাকি। তো যাই হোক, এদিকে আমার আলু ভাজাটা হয়ে গিয়েছে, ওইটা না হয় ঢাকা দিয়ে রেখে দিই। আর এদিকে আমার রুটিগুলিও বেশ ভালো মতন সেঁকা হয়ে গিয়েছে। আমার রুটি কিন্তু বেশ ভালো ফুলে না, তবে আজকে তবুও একটু একটু ফুলছে। মা জানি না কী করে খাবে, মানে এই রুটিগুলো না একটুকু মাঝখানটা চিমড় চিমড় ভাব হয়ে যায়। তো সেই কারণে আমি বিশেষ করে রুটি সেঁকতে ইচ্ছা করি না। আমি যতটা খারাপ ভাবছিলাম রুটিগুলো হবে ততটাও কিন্তু খারাপ হয়নি, বেশ ভালো মতনই ফুলছিল। একদম গাবগুবি না ফুললেও বেশ ভালো মতনই ফুলছিল। আর মা বললো যে না না, খুব একটা খারাপ হয়নি। সকাল থেকে তো আমাদের যাওয়ার কোনো সিদ্ধান্তই থাকে না, আপনাদেরকে তো বললামই, আপনারা সব কিছুই দেখলেন। ওই যে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে দুপুরে শুয়েওছিলাম, উঠে পড়ে বিকালে যাবতীয় যা কাজ থেকে সব কিছু বাগিয়েছিলাম। তারপরে সোনামাকে রেডি করিয়ে সোনামায়ের পাপার কাছে দিয়ে এলাম। তখন বললো যে চলো আমরাও যাই, তাহলে বললো যে শরীরটা একটু ভালো লাগছে। আমি বললাম যে না না, আর যাবো না, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তখন মিনিমাম 4টে মতো বাজে। এরপরে নিজে রেডি হয়ে সোনামাকে নিয়ে বেরোতে দেরি হবে। তো বললো যে কিছু হবে না, মনীষা বুনুয়ারেও যাবে বলছি। তো ওরা আবার শেষকালে বললো যে 4 চাকাতে আসবে, কাকুর 4 চাকাতে ওদের আসতে দেরি হবে। তো সোনামায়ের পাপা বললো যে চলো সবাই মিলে গেছে, একটু এনজয় হবে একটা দিন, কালকে আবার চলে আসবো। তো সেই কারণেই বিশেষ করে সোনামায়ের পাপা জোর করলো বলে আমরাও বেরিয়ে পড়লাম। আজ থেকে বেরিয়েছি ওর 4:50 মতো বাজবে। আর এই কিছুদিন হলো সোনামা যদি মোটরসাইকেলে চাপছে মোটেও মাঝে বসতে খুঁজছে না, এই আমার কলে বসছে। আর যটি গাড়ি যাচ্ছে ওই রকম কায়দা করছে, কিছুতেই মাঝে বসবে না, ওই আমার কলে বসবে আর ওই রকম শুধু মজা করে করে যাবে। আমার খুব একটা বেশি অসুবিধা হয় না এরকম করে গেলে, তবে যদি একটুকু বিচ্ছুগিরি করে তখন একটু প্রবলেম হয়, মনে হয় যদি আমিও পড়ে যাই বা ও যদি পড়ে যায়, মাঝে মাঝে একটুকু জ্বালাতন করে, তখন একটু ভয় লাগে। বাড়ির থেকে পিসিমাদের বাড়ি আসতে 1 ঘন্টা মতো রাস্তা লাগে। তো আমরা এই মুহূর্তে পাত্রসাহের মোড়ে ঢুকেই পড়েছি। আর মিনিমাম ওই 15-20 মিনিটের মতো রাস্তা। ওই যে সুন্দর ফুলের গাছটি দেখলেন, ওটা রাধাচূড়া না কৃষ্ণচূড়া আপনারা জানাবেন তো। আমার সবসময় মানে গুলিয়ে যায় যে কোনটা রাধাচূড়া গাছ আর কোনটা কৃষ্ণচূড়া গাছ। তো যাই হোক, এই পাত্রসাহের রেল স্টেশনটা আমরা পেরোলাম। আর পাত্রসাহের একদম মেন রোডে আমরা ঢুকে পড়েছি। আর 15-20 মিনিট গেলেই আমরা পিসিমাদের বাড়ি পৌঁছে যাব। এটা আমার একদম নিজের পিসিমা, বড় পিসিমা, তার নাতিরই জন্মদিন হচ্ছে, 5 বছর উপলক্ষে জন্মদিনটা হচ্ছে। তো অনেক বড় করেই হচ্ছে, আপনাদেরকে তো সবটাই শেয়ার করব। এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, কারণ আমরা একটা জায়গায় মিষ্টি নেবো। তো মিষ্টির দোকানটা দাঁড়িয়েই সোনামায়ের পাপা দাঁড়ালো, বললো একটু এগিয়ে দাঁড়াই, তুমি আর সোনামা এখানে দাঁড়াও, আমি না হয় ততক্ষণকে মিষ্টিটা নিয়ে আসি। আর সোনামায়ের পাপা ওইদিকে যাচ্ছিলো, ওই দেখে তো সোনামাও যেতে খুঁজছিল। তো ততক্ষণকে আমি এই ধাপটাটি বসিয়ে দেওয়ার পরে ও কিন্তু বেশ ভালো মতো খেলছিল। তাছাড়া এতক্ষণ যাবো বলে ঝুঁক নিচ্ছিল। তো ও যদি যখন ওর কথা বলার মুড আসে না, আমি যদি ওর সাথে কথা বলি, ও সেই জায়গাতে চুপচাপ বসে থাকবে আর আমার সাথে কথা বলার চেষ্টা করে। তো ওর যখন ভালো মুড থাকে আমি অল টাইম ওর সাথে কথা বলার চেষ্টা করি, তাহলে ও চুপচাপ থাকে আর আমারও বেশ ভালো লাগে ওর সাথে কথা বলতে, ওর কথা বলারও প্র্যাকটিসটাও হয়। যাই হোক, এদিকে সোনামায়ের পাপাও মিষ্টি নিয়ে চলে এসেছে। আর সোনামায়ের পাপা আমাকে বারবার বলে যে একটা করে এক্সট্রা ব্যাগ নেবে, কখনো যদি কিছু দরকার হয়ে থাকে। তবে কোনো এক্সট্রা ব্যাগ না নেওয়ার কারণে ওই কাপড়ের ব্যাগের মধ্যেই ওই মিষ্টি ঠোঙাটা কুড়িয়ে নিয়েছে, তবে ডবল প্লাস্টিক দেওয়া করাইছে। আর এই যে এই মুহূর্তে আবার মাঝে বসলো, এই কিছুক্ষণের রাস্তাটায়, পুরো রাস্তাটায় ওই আমার কলে বসে বসে এসেছে। মাঝে মাঝে দুষ্টুমিগিরিও করেছে, তবে এই মুহূর্তে আবার কী ইচ্ছা হলো কে আনে, আবার বলছে আমি মাঝে বসবো। সাথে গল্প করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি, পিসিমাদের বাড়িতে। আর ওই ঘরটা কি সুন্দরই না লাগছে লাইট দিয়ে সাজিয়েছে বলে। আর এদিকে সোনামা এসে ওর জেম্মা, পিসিমণি, ঠাকুর সবাইকে পেয়ে গিয়েছে। তো ওদের কলকেই চলে গিয়েছে। এইখানে আমাদের সব কিছুই চেনা লোক রয়েছে, তো সেই কারণে সোনামায়ের খুব একটা অসুবিধা হয়নি। আর এইদিকে এসে পরে দেখলাম যে এই মুহূর্তে বেলুনের গেটটা রেডি করছে। সকাল থেকে রেডি করিনি, যেহেতু রাত্রেই ফাংশনটা রয়েছে, তো সেই কারণে এখন থেকেই সব কিছু রেডি করছে। এরপরে আমরা যাচ্ছি ঘরের ভিতরকে। আর এই ভিতরটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল। আর সোনামায়ের বাবা সকলের সাথে দেখা করছিল, সকলের সাথে কথাবার্তা বলছিল। তো যাই হোক, চলো রুমের মধ্যে যাই। এরপরে পিসিমা মিষ্টি জল দিয়েছিল, তো আমরা মিষ্টি জল খেয়ে নিয়েছি। তারপরে দিদিভাইদের রুমে এলাম, এসে পরে দেখলাম ওদের এখন মেকআপ চলছে। দিদিভাইটিকে এখন মেকআপ করাচ্ছে, ওইটা হচ্ছে বার্থডে বয়ের পিসিমণি। আর যে দিদি
মেয়েটা দাঁড়িয়ে রয়েছে ওইটা হচ্ছে বার্থডে বয়ের মা, আর এইদিকে বার্থডে বয়ের মাসিমনিও কিন্তু রেডি হচ্ছে। তো এই তিনজনা মিলেই মেকআপ আর্টিস্টের কাছে রেডি হচ্ছে। তো যাই হোক তিনজনাকে কিন্তু খুব সুন্দর লাগছে, তবে ফাইনাল লুকটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন আপাতত ওরা রেডি হোক। আর এই যে এইদিকে বার্থডে বয়ের মাসিমনিও রেডি হচ্ছে। একটা দাদা আর একটা দিদি দুজনে মিলে করছিল বলেই হয়তো সম্ভব হচ্ছিল, তাছাড়া এই একজনা মিলে এই তিনজনাকে রেডি করতে কিন্তু অনেকটাই টাইম লেগে যেত। আর এখন ঘড়ির কাঁটায় হয়তো 6:30 আরে বেজেও যাবে, আর কেক কাটার টাইম রয়েছে মিনিমাম 7টা 7:30টার মধ্যে, তো সেই কারণে একটু বেশি তাড়াতাড়ি করছিল। তো যাই হোক এরা এদিকে রেডি হোক, আমি আর বিরক্ত করব না, বাইরে চলে যাব, কারণ যত লোক থাকবে তত ওদেরই দেরি হবে, ওদেরই ডিস্টার্ব করা হবে। বাইরে এসে পরে দেখলাম এই জায়গাটাও খুব সুন্দর ডেকোরেশন করেছে, যেখানে কেক কাটিংটা হবে, ফটোশ্যুট আরে হবে, খুব সুন্দর করেছে, মানে চারিদিকে একদম দারুণ ডেকোরেশন করেছে। তো সকাল দিকে আসেনি, তবে দুপুরে ভাত খাওয়ার সময়তেও বলছিল অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, তখনই কিন্তু দারুণ ডেকোরেশন আরে করেছিল। আর এই যে উপরে যে ঝাড়বাতিটি রয়েছে, এইটা ঝাড়বাতিটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে চারিদিকে। তখন থেকে এই জায়গাটিতে এসেছি, তখন থেকে ওই যে ব্যানারে যে ছোট ছোট ছবিগুলো রয়েছে ছোটোবেলাকার অঙ্কুশের, তো বার্থডে বয়ের নাম হচ্ছে অঙ্কুশ, ততক্ষণ আমি ওই ছবিগুলোই দেখছিলাম। আর এই যে এইদিকে আমাদের সোনা পাপাও এসেছে, কিন্তু সোনা পাপা আর দিদিভাই তো বললামই সকালে এসেছিল, তো এসে পরে দেখে পরে হাসছিল, এখন হয়তো কোনো কারণে যুগ এসছে, তো সেই কারণে একটু কান্নাকাটি করছিল। আর এই যে এইদিকে দেখুন কি সুন্দর লাগছে, মানে চারিদিকে, মানে বাড়িটার কোনো অংশটাই একদম প্যান্ডেলে ভাগ নেই, সব দিকেই একদম চারিদিকে সিনারির মতো করে দিয়েছে। যখন এলাম তখন তার মধ্যে একটুকু আলো ছিল, তখন এতটা অন্ধকার হয়নি, তো ভাবলাম যে একটা রাতের ভিউ আপনাদের সাথে শেয়ার করি যে কতটা সুন্দর লাগছে রুমটা। আর যে লাইটিংটা করেছে লাইটিংটাও আপনাদের সাথে শেয়ার করি যে কতটা সুন্দর করেছে লাইটিংটা। সব কিছু দেখতে তো বেশ ভালো লাগে, তবে যারা হ্যান্ডেল করে থাকে তারাই হয়তো জানে যে কতটা কষ্ট করে এই সব কিছু হ্যান্ডেল করতে হয়। হ্যান্ডেল করে যেমন তেমন বেশ পয়সাও খরচা হয়েছে, যা ডেকোরেশন করেছে, যা মেনুর মধ্যে রয়েছে, এই সব কিছুতে বেশ ভালো মতনই টাকা লেগেছে হয়তো। তো যাই হোক এইদিকে ফুলটাও কিন্তু বেশ ভালো মতনই লাগছে। এইদিকে এক সাইডে জল ট্যাঙ্কির ব্যবস্থা করে দিয়েছে হাত ধোয়ার জন্য। এই হাত ধোয়ার জায়গাটা কিন্তু আমি প্রথমবার এইখানে দেখলাম যে একদম আয়না সিস্টেম করেছে, আর খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো তাছাড়া অনেক জায়গাতে দেখেছি হয়তো ট্যাপগুলো ভাঙা থাকে বা অনেক কিছু থাকে, তবে এইটা ব্যবস্থার কিন্তু খুব সুন্দর। এই যে আয়নাতে আপনাদের মুখগুলো দেখতে পাবেন ধুতে যেতে, যে মুখটা পরে ভালো করে পরিষ্কার হলো বা না হলো। বেশ অনেকগুলো ট্যাপ রয়েছে, অনেকগুলো মানুষ একসাথে হাতও ধুতে পারবে। আর এই সাইডে ডিজে করেছে নাচানাচি করার জন্য, হয়তো সকলে মিলে নাচবে, তো সেই কারণে ডিজে করা হয়েছে। এখন প্রত্যেকটা অনুষ্ঠানে এই ডিজেটা মানে একটা মাস্ট হয়ে গিয়েছে, নাচুক বা না নাচুক এটা কিন্তু করেই দিচ্ছে। বেশ ফাঁকা জায়গার মধ্যে করেছে কিন্তু, তাহলে সবাইকার গরম করবে না নাচানাচি করলে। যাই হোক ওই দিক থেকে সব কিছু ঘুরে চলে এসেছি, তারপরে সোনামাকে অল্প মতো খাইয়ে দিয়েছি। আর এইদিকে এসে পরে ভাবলাম যে ফুচকা খাবো, তবে যা ভিড় দেখছি আমি জায়গা পাবো নাকি জানি না। তবে ওইদিকে দিদিভাই কিছুক্ষণ আগেই এসেছে ফুচকা খেতে, দিদিভাইকে বললাম আমাকে একটা মতো খাইয়ে দে, আমি খেতে পাই বা না পাই একটা মতো স্বাদ হয়ে গেলেই হচ্ছে। তবে ফুচকাটার টেস্ট কিন্তু ছিল একদম দুর্দান্ত। আর এই যে এই মুহূর্তে ভিড়টা হয়েছে দেখুন, মানে সেই বাসে ওঠার জন্য বা ট্রেনে ওঠার জন্য যে ঠেলাঠেলিটা হয়, এখন সেটা ফুচকা খাওয়ার জন্য ঠেলাঠেলি হচ্ছে। তবে আমি এইখানে দাঁড়িয়ে রয়েছি, আর সোনামা আর সোনামার পাপা ওই যে ওইখানে দাঁড়িয়ে রয়েছে। ওরা ভাবছে হয়তো আমি ফুচকা খাচ্ছি, তবে আমি তো ফুচকা খাচ্ছি না। আর সোনামায়ের যেহেতু গরম করছে, তো সেই কারণে ভাবলাম যে এইখান থেকে চলেই আসি, একটু ফাঁকা জায়গাকে যাই। আর এইদিকে একটা মতো কফি স্টল, আর ওইদিকে লস্যি স্টলও বসিয়েছিল। তবে আমার এই কফি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো সেই কারণে ভাবলাম না হয় এক কাপ কফিও খেয়ে নিই। গরমের কারণে ভাবলাম যে আর খাবো না, তবে ওইদিকে যেহেতু ফুচকাতে অনেকটাই ভিড় রয়েছে, তো সেই কারণে ভাবলাম যে একটুকু কফিটা না হয় খেয়ে নিই। আর কফিটা কিন্তু বেশ খেতে ভালো লাগছিল, তো সেই কারণে বিশেষ করে নিলাম। সোনামায়ের পাপাকেও বললাম যে এক কাপ মতো খাবে কি, বলছে না না খাবো না। আর ওইদিকে সোনামা আর সোনামায়ের পাপা একটা মতো ফুচকা নিয়েছিল, সোনামা ওইটি আস্তে আস্তে খাচ্ছিল। আবার এই কফি খেতে খেতে জিভ পড়ে যায় জানেন তো, সেই কারণে খেতেও ইচ্ছা করে না, আবার খেতে ভালো লাগে বলে আবার খেতেও ইচ্ছা করে। আর এদিকে সোনামায়ের পাপা এক গ্লাস মতো লস্যি নিল, আমি বলি কেমন লাগছে বলো, তার মতো নেবো, তাছাড়া শুধু শুধু নেবো না, আমার লস্যি যদি একটু খেতে ভালো না লাগে তাছাড়া আমি কিন্তু নিই না। তবে বললো যে না দারুণ লাগছে, কিন্তু তুমি খেতে পারো, এক গ্লাস খেয়ে দেখতে পারো, শরীরটা ঠান্ডা হবে, যেহেতু গরম ভাব রয়েছে তাহলে লস্যিটা খেলে শরীরটা ঠান্ডা হবে। তো সেই কারণে বিশেষ করে গেলাম। বেশ ভালো মতনই বানাচ্ছিলো, কিন্তু বিন নুন দিচ্ছিলো, একটা মাখনের মতন কিছু একটা দিচ্ছিলো, তারপরে দই দিচ্ছিলো আর বরফ দিচ্ছিলো। লস্যির কাছে নিয়মটি বেশ ভালো মতো করেছিল, একদিকে গ্লাসগুলি দিয়ে দিয়েছিল, সকলে গ্লাস নিচ্ছিল, দাঁড়াচ্ছিল, যারা আগে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে আগে দিল, আর আমি একটু শেষেই দাঁড়িয়েছি, তো সেই কারণে আমি একটু শেষেই পেলাম। তো যাই হোক লস্যি খেতে পাবো এইটা ভেবেই আমার দারুণ লাগছে, কারণ লস্যি আমার অলওয়েজ ফেভারিট। কী যে শান্তি লাগছে, আর টেস্টটা কিন্তু বেশ ভালোই লাগছে।
যে 1 গ্লাস লস্যি খেয়েছি তা কিন্তু নয়, আমি মিনিমাম 3 থেকে 4 গ্লাস মতো লস্যি খেয়ে নিয়েছি। আর ওইদিকে তো আমরা সব কিছু খাচ্ছি, সোনামা তো সেরকম কিছু খায়নি। আর ওই যে ফুচকাটি দেখলেন, ওই ফুচকাটা কিন্তু একটু একটু করে সবটাই খেয়ে নিয়েছিল, তো সেই কারণে ভাবলাম একটু জল খাওয়াই। আর গরমটিও বেশ ভালো মতো করছে, তো সেই কারণে ভাবলাম একটু জলটা খাইয়ে দিই, গরমের কারণে গলাটাও একটু তেষ্টা লাগবে। আর ওই ফুচকাটা খেলেও ওইটার কারণেও জল তেষ্টা লাগবে, তো সেই কারণে একটু জলটা খাইয়ে দিলাম। এদিকে এই যে খাওয়া দাওয়ার প্যান্ডেল করেছে, আর আজকে ক্যাটারার কিন্তু কোনো ছেলে নয়, আজকে একটা মেয়ে টিমই রয়েছে। এটা সোনামুখীরই কোনো একটা মেয়ে টিম বলছিল, দিদিভাই বলছিল। যেহেতু দিদিভাইয়ের অপটে বাপের বাড়ি, তো সোনামুখী সব কিছু বেশ ভালো মতনই চেনে। আর খাওয়ার জায়গাটাও কিন্তু বেশ ভালো মতন করেছে, অনেক বড়। আর ফ্যানগুলি বেশ অনেক মতো দিয়েছে, জানেন তো। অনেক অনেক জায়গাতে হয়তো এত বড় প্যান্ডেলে হয়তো ওই 3টে বা 4টে মতো ফ্যান দিয়ে দেয়, 4টে কোণাতে খুব একটা বেশ ভালো মতো বাতাস পাওয়া যায় না। তবে এই প্যান্ডেলটিতে মানে যেখানেই বসবেন আপনি সেখানেই বাতাস পাবেন। এখন ঘড়ির কাঁটায় ওই 8টা মতো বাজছে। এই মুহূর্তে সব কিছু একদম অ্যারেঞ্জমেন্টস করে দিয়েছে। আর 10 থেকে 15 মিনিট পরে কেক কাটিং করা হবে। আর এসের থেকে তো আমি বার্থডে বয়ের কোনো খোঁজই পাইনি যে আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে দেখছি স্টেজে রয়েছে একদম রেডি হয়ে, এই যে হচ্ছে বার্থডে বয়। একটু বার্থডে বয়টা চঞ্চল বটেই, কারণ এখনকার প্রত্যেকটা ছেলেই একটু চঞ্চল, একটু ধুরন্ধর হয়। তবে তার মধ্যে আমাদের বার্থডে বয়টা একটু বেশি, একটু চঞ্চলতা ভাবটা বেশি, তো সেই কারণে এসে থেকে কোনো খোঁজই পাইনি। দিদিভাইকে জিজ্ঞাসা করলাম, দিদিভাই বলছে আমি জানি না গো কোথায় আছে। মুহূর্তে দিদিভাই রেডি হয়ে বাইরে এলো, তো ভাবলাম যে আপনাদের সাথে না হয় দিদিভাইয়ের ফুল লুকটা শেয়ার করি যে কেমন লাগছে। এটা হচ্ছে বার্থডে বয়ের মা, আপনারা তো চিনতেই পারবেন, কিছুক্ষণ আগেই দেখালাম। তো সত্যি কথা বলতে ওই দিদিভাইকে এমনিতে সিম্পলেই খুব সুন্দর লাগে, আর মেকআপ করার পরেও কিন্তু আরোই সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। আর আজকে গরমটার কারণে মেকআপটা একটু ঘাম দিচ্ছে, তো গলে গলে যাচ্ছে। আর এইদিকে আবার জোকারও করেছে, বেশ ভালো লাগছে। কিন্তু জোকারটা বুঝতে পারছে যে আমি ওর ভিডিও করছি, তো সেই কারণে দেখুন কি সুন্দর স্মাইল দিচ্ছে। তো জোকার বলা ভুল হবে, কারণ ওইটা হচ্ছে আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড়, আর এটা হচ্ছে গোপাল ভাঁড়ের বউ। তো এইদিকে মিউজিক আরে বাজছিল, তো সেই তালে বাচ্চাগুলোকে নিয়ে কিন্তু বেশ ভালো মতনই নাচছিল। ভাবলাম যে দেখি সোনামাকে নিয়ে যাই, সোনামা কীরকম রিয়েকশান করে। তো সোনামা না একটু বেশি ভয় পাচ্ছিল, কারণ এই গোপাল ভাঁড়গুলো একটু বেশি বড় বড় ছিল, তার যেহেতু মুখোশ পড়েছিল, তো সেই কারণে একটু ভয় পাচ্ছিল। তো যাই হোক, ওইদিকে সবাই নিজের নিজের কাজ করছে, আর এইদিকে বেশ ভালো মতন ফ্যানটা চলছিল। আর সোনামাকেও যেহেতু একটু নতুন জামা পরিয়েছি, এই জামাগুলোর ভিতরটা একটু কড়কড়ে টাইপের হয়, তো সেই কারণে ফ্যানের তলাতে আমি আর সোনামা বসে পড়েছি। সোনামা না একটু অস্বস্তির বোধ করছিল, ভাবছি জামাটা খুলেই দেবো, আর পরিয়ে রাখবো না। দিদি ভাই, দাদা ভাই আর খেপা তিনজনা মিলে ফটোশ্যুট করছে কেক কাটিংয়ের। এখন কিন্তু কেক কাটিং হচ্ছে না, এখন শুধুমাত্র ফটোশ্যুটই হচ্ছে। যেহেতু কেক কাটিংয়ের সময় পাবে না, তো সেই কারণে এখন ফটোশ্যুটগুলো সেরে নিচ্ছে। আর এদিকে সোনামাকেও ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি, কারণ ওই ড্রেসটাতে মোটেও কমফর্টেবল হচ্ছিল না, তো সেই কারণে সোনামাকে ওই যে নতুন জামাটা পরিয়ে দিয়েছি। কিন্তু এসের থেকে পিসিমা পিসেমশাইয়ের সাথে পরিচয় করানোই হয়নি। এই যে এইটা হচ্ছে ওদের ফুল ফ্যামিলি, পিসিমা পিসেমশাই, দাদা ভাই, দিদি ভাই আর ওই যে খেপা। আর এই যে সেই মুহূর্ত যেটার জন্য সকলেই অপেক্ষা করেছিল, যেটার জন্য সকলেরই আশা, এই মুহূর্তে কেক কাটিং করা হচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু আমি এখানে উপস্থিত থাকিনি, আমি সোনামাকে খাবার খাওয়াতে গিয়েছিলাম। এই ভিডিও ক্লিপটা সোনামায়ের পাপাকে নিতে বলেছিলাম, বেশ কিন্তু এনজয় করেছিল। তো সকলেই রাখছিল, তবে যেহেতু সোনামায়ের প্রচণ্ড খিদে পেয়েছিল, বাড়ির থেকে খেয়ে এসেছিলো সেই যে 4:30 বাজবে ওই রকম টাইমে, সেই কারণে আমি আর বেশিক্ষণ ওয়েট করিনি, আমি ওর জন্য খাবার করে পরে সোজা খাওয়াতে চলে গিয়েছিলাম। এই মুহূর্তে খাবার খাইয়ে পরে ওর পাপা বাইরে বসেছিল, তো বাইরেকে নিয়ে এলাম, কারণ এই জায়গাটায় বেশ ভালো বাতাস দিচ্ছিল হালকা হালকা, আর ভিতরটা না গুমুট লাগছিল, তো সেই কারণে ওর পাপার কাছে বসিয়ে দিয়ে গেলাম। কারণ আমার যেদিনকে একটু গরম থাকে সেদিনকে কিন্তু একটু বেশি পরিমাণে জলটা খেয়ে থাকে, তবে যেদিনকে একটু ঠান্ডা ওয়েদার থাকে সেদিনকে মোটেও জল খেতে ইচ্ছা করে না। তবে এই মাত্র খাবারটা খেয়ে এলো, তো তারপরে ওই জন্যই বিশেষ করে জলটা খাচ্ছে। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় ওই 10টা মতো বাজবে। সোনামাকে ওইদিকে পিসিমার কাছে রেখে দিয়ে আমি আর সোনামায়ের পাপা খেতে বসে পড়েছি। তবে যা পরিমাণে ভিড়, একটা সিট আমি আগের থেকে বলে রেখেছিলাম বলে হয়তো খেতে বসতে পেলাম, তাছাড়া কিন্তু খেতে আমাদের অনেকটাই দেরি হয়ে যেত। আর সোনামাকে ঘুম পাড়াতে দেরি হচ্ছে, তো সেই কারণে আমি বেশিরভাগ সকাল করে খেতে বসে পড়লাম। আমাকে আমি যতক্ষণ না ঘুম পাড়াবো ততক্ষণ ও ঘুমোবে না, আর ওকে যদি ঘুম পাড়িয়ে দিয়ে আসি, কাকে রেখে দিয়ে আসবো না দিয়ে আসবো, ওই টেনশনে আমি বেশিরভাগ খেতে বসে পড়েছি। তো যাই হোক, খাবারটা খাওয়া কমপ্লিট করি, তারপরে না হয় ওইদিকে যেয়ে পড়ে সোনামাকে ঘুম পাড়িয়ে দেবো। এখন ঘড়ির কাঁটায় ওই 11:45 মতো বাজে। এই মুহূর্তে সোনা পাপা সোনামা দুজনেই ঘুমিয়ে পড়েছে। সোনা পাপা বেশ অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছিল, তবে ওর মা খেতে গিয়েছিল তখন আবার উঠে পড়েছিল, তো দিদিভাই এসে পরে আবারও ঘুম পাড়িয়েছে। আর এই যে খাটটি রয়েছে, এই খাটটিতে সোনামা, সোনা পাপা, আমি আর দিদিভাই, এই 4 জনেরই আমাদেরকে পিসিমা বলে গেল যে তোমরা এই 4 জন আমাদের এই খাটটিতে শুয়ে পড়বে। বেশ আরাম লাগছিল কিন্তু। আর সোনামা আর সোনা পাপা এই প্রথমবার এক কাছে দুজনে মিলে শোবে, আর আমি আর দিদিভাইও হয়তো ওই প্রথমবার এক কাছে শোবো।
কারণ সোনামায়ার যখন হয়েছে তখন থেকে আর সেরকম কাছে শোয়াই হয় না। তো যাই হোক, অনেকটাই ক্লান্ত লাগছে থেকে, তো মানে সোনামাকে নিয়ে একটুকুনো রেস্ট পাইনি, মানে ওর পেছু পিছু ঘুরতেই হয়েছে, ওকে খাওয়াতে হয়েছে, মানে টুকিটাকি। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর আজকে ভিডিওটার ভয়েস ওভারের মধ্যে একটু নয়েজ পেতে পারেন, ওইটা একটু ইগনোর করবেন, যেহেতু পিসিমাদের বাড়িতে রয়েছি, এইখান থেকেই ভয়েসটা দিচ্ছি। তো পিসিমাদের বাড়িতে 24 পরব হচ্ছে, ওই কারণে একটু নয়েজটা পেতে পারেন।